সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় লবণাক্ততা সমস্যায় ফসল উৎপাদন কৌশল। আমাদের দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো, যেখানে সমুদ্রের পানির জোয়ার ভাটার কারণে সমুদ্রের লবণ পানি এই জমিগুলোতে প্রবেশ করে এবং মাটি এবং পানি লবণাক্ত হয়ে যায়, যে কারণে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এখন আমরা প্রথমেই দেখে নেই বাংলাদেশের কোন কোন এলাকায় এই ধরনের লবণাক্ততা সমস্যা হয়ে থাকে। আমরা সমুদ্রের তীরবর্তী যে জেলাগুলো ম্যাপে দেখতে পাচ্ছি যে গাঢ় কালারের, সেইগুলো সাধারণত বেশি মাত্রায় লবণাক্ততা দেখা যায়, এবং তার উপরের যে জেলাগুলো দেখতে পাচ্ছি একটু হালকা কালারের, এইগুলোতে লবণাক্ততার মাত্রা কম হয়ে থাকে। এখন লবণাক্ততা কেন সমস্যা, কি ধরনের সমস্যা তৈরি হয়? মূল সমস্যা হলো লবণাক্ত মাটি থেকে ফসলের পানি সংগ্রহ করতে অসুবিধা হয়। অর্থাৎ গাছের গোড়ায় পানি থাকা সত্ত্বেও ফসল সেই পানি গ্রহণ করতে পারে না, কারণ মাটিতে লবণের উপস্থিতি। এবং এই লবণাক্ততার মাত্রা যদি বেশি হয়, তাহলে ফসল একেবারেই হবে না, ফসল জন্মাতেই পারে না। বাংলাদেশের বা যে কোনো দেশেরই সারা বছরই কিন্তু লবণাক্ততার মাত্রা সমান থাকে না, কখনো কমে কখনো বাড়ে। সাধারণত যখন বৃষ্টিপাত হয় না শুষ্ক মৌসুমে বা শীতকালে লবণাক্ততার মাত্রা বাড়ে। তার কারণ তখন পানি কমে যায়, লবণ বেড়ে যায়। আর যখন বৃষ্টিপাত হয় বর্ষা মৌসুম, তখন লবণাক্ততার মাত্রা কমে যায়। এখন এই লবণাক্ত এলাকায় আমাদের দেশের একটা বড় এলাকা, বড় অংশ, অনেক জমি, সেখানে কৃষকেরা কি কি উপায় অবলম্বন করে ফসল উৎপাদন করতে পারবে, সেটাই আমাদের আলোচনার আজকে মূল বিষয়। প্রথম যে টেকনিকটা অবলম্বন করতে পারে সেটা হলো উপযুক্ত ফসল চাষ বা ফসলের কিছু কিছু জাত যেগুলো লবণাক্ততা সহ্য করে টিকে থাকতে পারে, আমরা সেইগুলো দেখব। কিছু কিছু ফসল আছে যেগুলো বেশি মাত্রায় লবণাক্ততা সহ্য করতে পারে। সেই ফসলগুলো হলো নারকেল, সুপারি, তাল, খেজুর, বার্লি, সুগার বিট, শালগম, তুলা, ধইঞ্চা, পালং শাক। যে সকল ফসল মাঝারি মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে সে ফসলগুলো হলো মিষ্টি আলু, গোল আলু, মরিচ, বরবটি, শিম, টমেটো, মুগ, খেসারি, মটর, জব, আমড়া, পেয়ারা। এবং যে সকল ফসল অল্প মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে তার মধ্যে আছে শিম, গাজর, লেবু, কমলা, ডালিম, আম, স্ট্রবেরি, মসুর, পেঁয়াজ, এইগুলো। লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত, যেহেতু বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান এবং বেশিরভাগ জমিতে ধান চাষ হয়ে থাকে, সেই জন্য কিছু স্থানীয় জাত, যে জাতগুলো যুগ যুগ ধরে আমাদের দেশের কৃষকেরা চাষ করে আসছে, সেগুলো হলো স্থানীয় জাত। সেই জাতের মধ্যে আছে রাজাশাইল, কাজল শাইল, বাজাইল, কালামানিক, গরচা, গাবুরা। এগুলো লবণাক্ততা সহ্য করতে পারে। আর উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে, আউশ ধানের মধ্যে আছে বিরিধান 55, আমন ধানের মধ্যে আছে বিরিধান 40, বিরিধান 41, 53, 54, 73, 78। এবং বোরো ধানের মধ্যে আছে, বোরো ধানের জাতগুলো হলো বিরিধান 47, 55, 61, 67, 99, বীণা ধান 8, বীণা ধান 10। লবণাক্ততা সহিষ্ণু আলুর জাতের মধ্যে আছে বাড়ি আলু 22, বাড়ি আলু 72, 73, 78। লবণাক্ততা সহিষ্ণু মিষ্টি আলুর জাত বাড়ি মিষ্টি আলু 6 এবং বাড়ি মিষ্টি আলু 7। লবণাক্ততা সহিষ্ণু বাড়ি সরিষা 10। এই জাতের আরেকটি বৈশিষ্ট্য হলো লবণাক্ততার পাশাপাশি এরা খরাও সহ্য করতে পারে। লবণাক্ততা সহিষ্ণু আখের জাত, আখের জাতের মধ্যে আছে ঈশ্বরদী 39, 40, 46 এবং বিএসআরআই 45। এই বিএসআরআই জাতটি লবণাক্ততার পাশাপাশি বন্যা ও খরা সহ্য করতে পারে, এবং বিএসআরআই জাতের ফলনও অনেক বেশি হয়। আরেকটি টেকনিক হলো সেচ ও নিকাশ। অর্থাৎ যে জমিতে লবণ বেশি, সেই জমিতে যদি আমরা পানি সেচ দেই এবং পানি সেচ দেওয়ার সময় জমির আল বেঁধে রাখি, তাহলে জমিতে পানি দাঁড়াবে এবং এই পানিতে লবণ দ্রবীভূত হবে, গলে যাবে। তারপরে আমরা এই পানিটা জমি থেকে বের করে দিব, তাহলে লবণ ধুয়ে বের করে নিয়ে গেল, লবণের মাত্রা কমে গেল। এটা হলো সেচ ও নিকাশের মাধ্যমে আমরা লবণের মাত্রা কমাতে পারি জমি থেকে। আবার যখন শুষ্ক মৌসুম, তখন জমির উপরিভাগে লবণের সাদা স্তর পড়ে যায়। আমরা এটা একটা কোদাল দিয়ে কিংবা ভ্যালসা, এগুলো এই জাতীয় কিছু দিয়ে চেঁচে উপর থেকে লবণ অপসারণ করতে পারি, তাহলেও লবণাক্ততা কমে যায়।
মাটি ছিদ্র নষ্টকরণ, যখন শুষ্ক মৌসুম আসে তখন পানি বাষ্পীভূত হয়, মাটি শুকিয়ে যায়, মাটির নিচ থেকে পানি উপরের দিকে উঠে আসে। এই যে মাটি থেকে পানি উপরের দিকে উঠে আসে, পানির সাথে সাথে লবণও উঠে আসে। আমরা যদি এই আঁচড়া দিয়ে জমির উপরিভাগ হালকা করে একটু মানে আঁচড়া দিয়ে দেই, তাহলে উপরের যে আস্তরণ এটা ভেঙে গেল, এবং সাথে সাথে মাটির যে ছিদ্রগুলো আছে, সূক্ষ্ম ছিদ্র, সেই ছিদ্রগুলো ভেঙে গেল। ফলে আর পানি উপরের দিকে উঠে আসতে পারবে না, এবং লবণাক্ততার মাত্রা কমে যাবে। এরপরে হলো মালচিং। মালচিং হলো জমির উপরিভাগ খড়কুটা, পাতা, গাছের পাতা, কচুরিপানা বা পলিথিন শীট দিয়ে ঢেকে দেয়া, যাতে মাটিতে সরাসরি সূর্যের আলো না পড়ে এবং মাটি তাড়াতাড়ি না শুকায়। মাটি যখনই শুকানো শুরু হবে তখনই পানি বাষ্পীভূত হবে, এবং নিচ থেকে পানির সাথে সাথে লবণ উঠে আসবে। এইভাবে আমরা লবণাক্ততার মাত্রা কমাতে পারি। উঁচু বেডে সবজি চাষ। উঁচু বেডে সবজি চাষ করলে কি হয়, যদি বৃষ্টি হয় তাহলে উঁচু স্থান থেকে পানি লবণ ধুয়ে নিয়ে নিচু স্থানে চলে যায়, ফলে এই উঁচু বেডে লবণের মাত্রা কম থাকে এবং সেখানে সহজেই সবজি চাষ করা যায়। এরপরে মাছ উৎপাদন কৌশল। যেহেতু অনেক এলাকা প্লাবিত থাকে, সেখানে অন্যান্য ফসল চাষ করা যায় না, সবজি চাষ করা যায় না, তখন সেই সকল এলাকায় আমরা কিছু মাছের চাষ করতে পারি। অর্থাৎ সেই কৃষি জমি, ফসলের জমিকে আমরা মাছের উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কি কি করতে পারি, যেমন ঘেরে চিংড়ি চাষ করতে পারি। আমাদের দেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই সকল এলাকায় অসংখ্য ঘের আছে। এরকম তারা আগে এখানে ধান চাষ হতো, এখন তারা পানি জমিয়ে ঘের তৈরি করে সেখানে বাগদা চিংড়ি চাষ করতে পারে, এবং লবণে পানিতে বাগদা চিংড়ি ভালো উৎপাদিত হয়। এরপরে আছে লবণাক্ততা সহনশীল মাছের চাষ। কিছু কিছু মাছ আছে তারা লবণ পানি সহ্য করতে পারে, যেমন ভেটকি, বাটা এবং পার্শে। এই মাছগুলো আমরা ওই ঘেরে বা পুকুরে চাষ করতে পারি। এরপরে কাঁকড়া চাষ করতে পারি। কাঁকড়াও একটি অর্থকরী ফসল। আমাদের দেশেও কিছু চাহিদা আছে এবং বিদেশেও রপ্তানি হয়। এই লবণ পানিতে কাঁকড়া চাষ করতে পারি। এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। সবাইকে আলোচনায় জন্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।